বিসমিল্লাহির রহমানির রহিম। দেশপ্রেমিক বাংলাদেশি যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। বাংলাদেশে আজকের রাত 25শে মার্চের কালো রাত্রির মতো, যা বোঝাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের উদ্ধৃতি দিতে হয়। তিনি বলেছেন যে বর্তমানে সহিংসতা মুক্তিযুদ্ধের সহিংসতাকে ছাড়িয়ে গেছে এবং এই কথার তাৎপর্য এবং ভয়ঙ্কর অবস্থা কিন্তু মাদ্রাসার ছাত্ররাও বুঝে গেছে, তাই তারা আজকে রাস্তায় নেমে এসেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে বাংলাদেশ রক্ষার দায়িত্ব নিয়েছে, শপথ করে ওয়াদা করে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার দায়িত্ব নিয়েছে, সেই সশস্ত্র বাহিনী ঘুমাচ্ছে। আপনাদের সন্তানরাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিভিন্ন স্কুল কলেজে পড়ে এবং তারা এই বাংলাদেশের বাসিন্দাই। এই কোটা সংস্কার শুধু সিভিল জনগণের বাংলাদেশিদের সন্তানদের জন্যই নয়, বরং আপনাদের সন্তানদের জন্যও তা প্রযোজ্য। হাসিনার ঘুষ খেয়ে উপরের লেভেলের সিনিয়র যারা 2-4-5 জন অফিসার আছে, তাদের সন্তানদেরকে না হয় বিদেশে পাঠিয়ে পড়াশোনা করাচ্ছে, কিন্তু বাকি যারা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদবীর অফিসার এবং বিভিন্ন পদবীর অন্যান্য সৈনিক, তাদের সন্তানরা তো এই বাংলাদেশেই পড়াশোনা করে বড় হচ্ছে। তাদের ভবিষ্যৎ দেখার দায়িত্ব কিন্তু আপনাদেরও। এই দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা যদি রক্ষা না হয়, আপনার পরিবার এবং আপনার সন্তানেরও কোনো রক্ষা হবে না। মুক্তিযুদ্ধে পাকিস্তানিরা যেন বাংলাদেশিদের কাছে আত্মসমর্পণ না করে এবং ভারতের কাছে আত্মসমর্পণ করে, সেই জন্য কিন্তু জেনারেল ওসমানীর হেলিকপ্টারকে ভারতীয়রা গুলি করে ল্যান্ড করতে বাধ্য করে, যার ফলে জেনারেল ওসমানী সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি। এটা অত্যন্ত পরিকল্পিতভাবে ভারত এটা করিয়েছে, কারণ স্বাধীনতা যুদ্ধের বহু আগে থেকেই ভারতের পরিকল্পনা ছিল বাংলাদেশকে তারা ভারতের মানচিত্রে প্রবেশ করাবে, বাংলাদেশকে খাবে। সেই খাওয়ার স্বাদ বা দুঃস্বপ্ন এখনও ভারতের মেটেনি। ভারত তাই 13 দিন স্বাধীনতা যুদ্ধে নামকা ওয়াস্তে অংশগ্রহণ করার পরে বেছে বেছে কিছু মুক্তিযোদ্ধাদেরকে তারা সিলেক্ট করলো, যাদেরকে বিভিন্ন পদবি দেওয়া হলো, পদক দেওয়া হলো, বীর প্রতীক উমুক সুমুক দেওয়া হলো, যেন ভারতের প্রতি তারা লয়াল থাকে, ভারতের তাবেদার হয়। এবং সেই জন্য 1972 সালে ভারতের আদেশেই 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে ভারত বুঝতে পারল যে যাদেরকে 30% কোটায় যেসব মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়া হয়েছে, তারা তো অবসরে চলে যাবে। তার পরবর্তীতে ভারতের তাবেদারি বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে এবং ভারতের পক্ষে গিয়ে এই দেশদ্রোহিতা করার মতো তো তাদের আর কোনো সদস্য থাকবে না বাংলাদেশের প্রশাসনে। তখন হাসিনাকে দিয়ে, হাসিনার প্রথম শাসনামলে 1997 সালে এবং পরবর্তীতে 2011 সালে তড়িঘড়ি করে মুক্তিযোদ্ধাদের সন্তান এবং পরবর্তীতে তাদের নাতিপুতিকে এই কোটার আয়ত্তে আনা হয়। আর যেই পরিবারে ভারতের একজন দালাল থাকে, সেই পরিবারে খচ্চর ছাড়া কোনো মানুষ জন্মাতে পারে না। তাই ভারতীয় দালাল যত আওয়ামী আছে, তাদের পরবর্তী প্রজন্মে খচ্চরই জন্ম হয়েছে এবং তাদেরকে এই 30% কোটার মাধ্যমেই স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের নির্দেশে বিভিন্ন প্রশাসনে, পুলিশে এবং অন্যান্য স্থানে এই গত 15 বছর ধরে প্রবেশ করিয়েছে, যেন বাংলাদেশকে ভারতের হাতে তারা তুলে দিতে পারে। আপনারা খেয়াল করে দেখবেন, যার কারণে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা কোনো মূল্যের বিনিময়েই কোটা সংস্কারে বা আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি মেনে নিতে পারছে না, কারণ ভারতের নির্দেশের বাইরে যাওয়া
এই চাকরানি হাসিনার, ভারতের চাকরানি হাসিনার পক্ষে সম্ভব নয়। বর্তমানে বাংলাদেশে চলছে ভয়ঙ্কর রকম ষড়যন্ত্র। ভারতের চালাচ্ছে বাংলাদেশ। 2013 সালের 5ই মের কথা মনে আছে, কিভাবে লাইট অফ করে দিয়ে হেফাজতের কোরআনে হাফেজদেরকে হত্যা করা হয়েছিল? সেই একই পরিকল্পনা চলছে আজকে রাত্রে। 2015 সালের কথা আপনাদের মনে আছে কিনা জানি না। বরিশালের আওয়ামী এমপি পঙ্কজ দেবনাথ, সে বাংলা মোটরে যাত্রীবাহী 2টি বাসে আগুন জ্বালিয়ে 10 জনের উপরে মানুষ হত্যা করেছিল, বাংলাদেশে হত্যা করেছিল। শুধুমাত্র এই দোষটাকে আন্দোলনরত বিরোধী দলের উপর চাপাতে, বিএনপি জামাতের উপর এই দায় চাপানোর জন্য, এবং স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের রয়ের উদ্দেশ্যে গুলি করে বিরোধী দল হত্যা করেছে। ঠিক তেমনিভাবে আপনারা গতকালকে রাত্রে খেয়াল করেছেন যে প্রেস ক্লাবের সামনে 2টি বাসে আগুন দেওয়া হয়েছে, যার চালকও কিন্তু নাম শুনে মনে হয় সেই ধরনের ভারতীয় কোনো অনুসারীই হবে, ব্যক্তিই হবে, রয়ের পরিকল্পিত কোনো চালক হবে। এখানে এসে বাস পুড়িয়ে ছাত্রছাত্রীদের উপরে সেই দোষ চাপিয়ে এবং স্বৈরাচারী শেখ হাসিনার রয়ের নির্দেশে পুলিশকে উন্মুক্ত আদেশ দেয়া যেন ছাত্রছাত্রীদের উপর গুলি চালায়, সারা দুনিয়াকে দেখানোর জন্য যে ছাত্রছাত্রীরা এইসব তাণ্ডব করছে। শুধু তাই নয়, যাত্রাবাড়িতেও আগুন দিয়েছে। এই রয়ের পরিকল্পনা মাফিক আগুন দেওয়া হয়েছে শুধুমাত্র ছাত্রছাত্রীদের উপরে দোষ চাপানোর জন্য। আপনি এখনও যদি বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি সম্পর্কে অনুধাবন না করে থাকেন, এই বাংলাদেশের অস্তিত্ব আর কখনো থাকবে না। বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আপনারা আজীবনের জন্য ভারতীয় গোলামে ও দাসে পরিণত হবেন। কয়েকদিন আগে সিলেটের সীমান্তে দেখেছেন যে খাসিয়াদের গুলিতে 2 জন বাংলাদেশি নিহত হয়েছে। সেখানে কিন্তু বাংলাদেশের বিজিবি একটা গুলিও তাদের বিরুদ্ধে চালাতে পারে নাই। তাই বিজিবির উদ্দেশ্যে বলছি, ঢাকা শহরে এসে নিরস্ত্র শিশু ছাত্রছাত্রীদের উপরে গুলি চালিয়ে দাদাগিরি করার চেষ্টা করবেন না, একজনও রক্ষা পাবেন না। আমি বলছি, এই 15 বছর অনেক অন্যায়, অনেক অত্যাচার, অনেক রক্ত, অনেক জীবন গেছে, আর নয়। আমি সশস্ত্র বাহিনীর প্রতিটা সদস্যের উদ্দেশ্যে বলছি, পুলিশের সদস্যদের উদ্দেশ্যে বলছি, আপনারা দেখছেন যে আপনাদের সামনে ভয়ঙ্কর পরিণতি আসতে যাচ্ছে। ইদানিং দেখেছেন কি করে ঊর্ধ্বতন সন্ত্রাসী অসৎ পুলিশ অফিসারদেরকে স্বৈরাচারী শেখ হাসিনা ব্যবহার করে আবার তাদেরকেই কিভাবে জনসম্মুখে বেইজ্জত করছে, তাদের সমস্ত তথ্য প্রকাশ করে দিয়ে, তাদেরকে দেশ ছাড়া করে দিয়ে, তাদের সম্পদ, সেই অবৈধ সম্পদ আবার হাসিনা গ্রাস করে খাচ্ছে। তাই আমি আবারও বলছি, মাদ্রাসার ছাত্ররা নেমে এসেছে, আন্দোলনরত কোটা বিরোধী ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা ঘোষণা করে তারাও রাস্তায় নেমে এসেছে। আমি বিএনপির নেতা তারেক রহমানকে বলবো, আপনি দয়া করে বিএনপিকে স্পষ্ট নির্দেশনা দিন, যেন বিএনপির দেশপ্রেমিক ছেলেমেয়েরা রাস্তায় নেমে আসে এবং এই আন্দোলনরত ছেলেমেয়েদের সাথে, ছাত্রছাত্রীদের সাথে তারা অংশগ্রহণ করে। আবারও বলছি, সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের সশস্ত্র বাহিনীকে কলঙ্কিত করবেন না। এই রক্তের দাগ সহজে মুছে যাবে না। বাংলাদেশের এই পরাধীনতার গ্লানির দায় দায়িত্ব আপনাদেরকেই বহন করতে হবে। তাই আজকে রাতে রুখে দাঁড়ান ভারতের এবং স্বৈরাচারী শেখ হাসিনার দেশবিরোধী এবং বাংলাদেশ বিরোধী এই অপকর্মের বিরুদ্ধে। এই আশা রেখে আমি আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।